করের আওতা বাড়ানোর মহাপরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বাস্তবায়িত হলে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে, মত বিশেষজ্ঞদের। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন বেশিরভাগ মানুষ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে, জনমত জরিপে এগিয়ে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুরের সংবাদে, সাথে আছি রুমানা শারমিন বর্ণা। বলছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের খাদেম হতে হবে, বড় কর্তা হলে চলবে না, ওই বড় চেয়ারে বসে হবে না, মানুষের সঙ্গে মিশতে হবে। ওদের ট্যাক্সে, ওদের পয়সায় আপনাদের সংসার চলে। রাজস্ব আয় বাড়াতে করজাল সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই অংশ হিসেবে সরকারি বেসরকারি অন্তত 16টি সংস্থার সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে রাজস্ব বোর্ড। এনবিআর এর করজাল সম্প্রসারণ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া তথ্য মতে দেশে টিআইএনধারীর সংখ্যা 1 কোটিরও বেশি, অথচ রিটার্ন দিচ্ছেন মাত্র 41 লাখ মানুষ। এমনই প্রেক্ষাপটে করজাল সম্প্রসারণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মহাপরিকল্পনায় টার্গেটে রয়েছেন বাড়ি ও ফ্ল্যাট মালিকগণ। তথ্য মতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসির বর্তমান গ্রাহক সংখ্যা 10,21,000, যার মধ্যে 6,56,000 গ্রাহকেরই নেই টিন নাম্বার। অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকোর গ্রাহক সংখ্যা 12,40,000, যার সিংহভাগই টিআইএন-এর বাইরে। এসব এলাকার বিদ্যুৎ গ্রাহক মানেই বাড়ি বা ফ্ল্যাটের মালিক, অথচ তাদের বেশিরভাগই ট্যাক্স রিটার্ন করছেন না। এনবিআর যে কর জাল সম্প্রসারণের যে মহাপরিকল্পনা নিয়েছে, এটাই তো সরকারের সক্ষমতার প্রধান জায়গা। আপনি একটা ভালো বাজেট দিতে চান, তো সরকারের ইনকামটা কোথা থেকে আসবে? সরকারি ইনকামই হলো এনবিআর এর ইনকাম। নন এনবিআর থেকে অতি সামান্য পরিমাণ ইনকাম আসে। বাড়িওয়ালাদের ক্ষেত্রে যেটা গ্রহণ করেছে, এরকম আর অন্যান্য খাতকে চিহ্নিত করে সরকারের ইনকামটা বাড়াতে হবে। এ অবস্থায় কর ফাঁকি রোধ ও করযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানকে করের আওতায় আনার নতুন চ্যালেঞ্জে জাতীয় রাজস্ব বোর্ড, ডিপিডিসি, ডেসকো, বিডা, বেবজা, ভূমি মন্ত্রণালয় সহ 16টি প্রতিষ্ঠানের সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমাদের যেহেতু যে কর জালের আওতায় যারা আছেন, এই সংখ্যাটা খুবই কম, খুব অল্প সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক কোম্পানি তারা কিন্তু কর দিচ্ছে। তো এই জন্য আমার মনে হয় যে নতুন করদাতা খুঁজে বের করতে হবে। এই আমাদের যেহেতু ইনফর্মাল সেক্টরটা অনেক বড়, কোনো না কোনোভাবে এই ইনফর্মাল সেক্টরকেও কিন্তু করের আওতায় নিয়ে আসতে হবে। খুব অল্প পরিমাণে কর হলেও গ্র্যাজুয়ালি আসলে সবাইকে করের আওতায় নিয়ে আসতে হবে। নাগরিক হিসেবে আমাদেরই কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের দেশের জনগণ যাতে অধিকতর কর দিয়ে, ট্যাক্স দিয়ে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে বৃহত্তর অর্থনীতির সাথে যদি এই মানুষগুলোকে সম্পৃক্ত করে তারা যদি করের আওতায় আনে, তাহলে আমাদের সরকারের সক্ষমতা বাড়বে। সংশ্লিষ্টদের মতে রাজস্ব বোর্ডের এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন কর ফাঁকি রোধ করা যাবে, ঠিক তেমনি রাজস্ব আহরণ বাড়বে কয়েক গুণ। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করা হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সংসদ ভবনে মানিক মিয়া এভিনিউয়ে বাইসাইকেল র্যালির উদ্বোধন পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছে তারা আবারও ভুল পথে হাঁটছে। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত হল সাইকেল র্যালি। সুস্থ সচল আধুনিক ঢাকা স্লোগানে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আগারগাঁও, শ্যামলী, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিরপুর রোড হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচনী ইশতেহারে তরুণ সমাজের জন্য দেওয়া আওয়ামী লীগের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। এ সময় এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্য দলের কর্মসূচির প্রেক্ষিতে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে, বছরব্যাপী আমরা এই ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে। সেতুমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। যে কোনো চুক্তির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সবসময় দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়ে থাকে। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কুসি, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় আনোয়ারা উপজেলায় ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি এড়াতে ৩৬০ কোটি টাকা ব্যয়ে সি ডাইকের মাধ্যমে সিসি ব্লক দ্বারা প্রতিরক্ষা কাজ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরি করছে সরকার। ইতোমধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। এতে কর্ণফুলী নদীর মোহনার দক্ষিণ প্রান্ত পার্কি সি বিচ থেকে আনোয়ারা উপজেলার সাগর উপকূল হয়ে সাঙ্গু নদীর মোহনা পর্যন্ত উপকূলীয় অংশে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সিসি ব্লক দ্বারা দীর্ঘ ৫ কিলোমিটার প্রতিরক্ষা কাজ শেষ হয়েছে। ৩৬৪ কোটি টাকা ব্যয়ে বাকি ৩ কিলোমিটার কাজও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রোজিনা রোজি। ১৯৯১ সালের ভয়াল ঘূর্ণিঝড় ছিল এক দুঃস্বপ্নের নাম। সেদিন এই উপকূলীয় এলাকায় সাগরের তীরে সঠিক বেড়িবাঁধ না থাকায় প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ। ঝড় ও জলোচ্ছ্বাসের সেই ভয় দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায় এই অঞ্চলের মানুষকে। আগে এলাকায় মাটির বাঁধ ও পরে চটের বাঁধ দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হলেও সেটি আতঙ্ক কাটানোর জন্য যথেষ্ট ছিল না। বৃষ্টি হলে তো কাদামাটি হয়ে যেত এখানে, এখন তো আর কাদামাটি হবে না ইনশাল্লাহ। গাড়ি চলতো না, এখন তো অনেক সুবিধা হয়েছে। তখন বেড়িবাঁধ ছিল না, এখানে কি সারি উঠতো। বেড়িবাঁধটা হয়ে গেলে মানুষ একটু যাতায়াত একটু মানে ভালো হবে, ভালোভাবে চলতে পারবে। এটা যে জায়গাটা খালি আছে এটা যদি বলং হয়নি সব ডুবে যাবো, আমরা মরে যাবো। এই এলাকার মানুষের স্থায়ী সুরক্ষায় ২০১৬ সালের জুন মাসে আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ কিলোমিটার এলাকায় ৩৬০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেয় সরকার। এতে বিভিন্ন প্যাকেজে সমুদ্র ও নদী তীর সংরক্ষণ, স্লুইস গেট মেরামত ও পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। ইতোমধ্যে কাজ শেষ হয়েছে। এলাকাবাসী বলছে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে এই বাঁধের মাধ্যমে। ইতিমধ্যে মানুষ সুফল পেতে শুরু করেছে। সমুদ্রের লোনা পানি প্রবেশ করতে না পারায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এই বাঁধের মাধ্যমে এই এলাকায় সুরক্ষা বলয় তৈরির পাশাপাশি সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। লবণ পানি থেকে রক্ষা পাচ্ছে কৃষি জমিও। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এখানকার পারকি বীজ ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ ৮ কিলোমিটারের মধ্যে ৫ কিলোমিটার প্রতিরক্ষা কাজ শেষ হয়েছে। ৩৬৪ কোটি টাকা ব্যয়ে বাকি ৩ কিলোমিটারের কাজ একনেকে পাশ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
আনোয়ারা উপজেলার রায়পুর, জুইদণ্ডী এই ইউনিয়ন সমূহ সুরক্ষিত হয়েছে। তাছাড়া এই আমাদের আনোয়ারা উপজেলায় সি ডাইক রয়েছে 8 কিলো, এর মধ্যে আমরা 5 কিলো সমাপ্ত করেছি। প্রায় 2.8 কিলোমিটার অরক্ষিত রয়েছে, যেটাকে সুরক্ষা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় ইতিমধ্যে একটি নতুন প্রকল্প অনুমোদন করেছেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আনোয়ারা উপজেলার সাগর পাড়ের পুরো এলাকাটাই সুরক্ষিত হবে। এলাকাবাসীর দাবি, এই প্রকল্পের বাইরে থাকা বেড়িবাঁধের অংশের কাজও দ্রুত শুরু করা হোক। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। পুড়ে গেছে বাজারের বেশ কিছু দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত 1:40 নগরীর রিজওয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, দোকানের উপরে আবাসিক ভবন। অগ্নিকাণ্ডে সেখানে বসবাসরত 3 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেশে নিরাপদ ও বিষমুক্ত আম চাষ এবং আমের রপ্তানি বাজার সম্প্রসারণের উপর বিশেষভাবে জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আম চাষে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস বা উত্তম কৃষি চর্চার প্রয়োগ শুরু হয়েছে। পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্বব্যাপী বাংলাদেশি আমের ব্র্যান্ডিং ভ্যালু সৃষ্টির। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ইমরান ফারুক মাসুমকে সাথে নিয়ে বিস্তারিত নুরুল ইসলাম খন্দকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। ফলের রাজা বলে খ্যাত আমের উৎপাদনে বাংলাদেশের অবস্থান নবম হলেও এর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তেমন বলার মতো নয়। তবে গত কয়েক বছরে আমের ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধি জানান দিচ্ছে এর রপ্তানি সম্ভাবনার কথা। গত বছর ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের 38টি দেশে 3100 মেট্রিক টন বাংলাদেশি আম রপ্তানি হয়েছে, যা 1 লাখ মেট্রিক টনে উত্তরণের সক্ষমতা রয়েছে বাংলাদেশের। এই সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা থেকে এবছর চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দ্রবন গ্রামে আম চাষে বিশ্বব্যাপী স্বীকৃত গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চা শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে নিরাপদ ও বিষমুক্ত আমের বাজার সৃষ্টির পাশাপাশি বিদেশেও বাংলাদেশি আমের বাজার সৃষ্টি সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিরাই শুধু নয়, ভোক্তা সৃষ্টি হবে বিদেশিদের মধ্যেও। And I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. These mangoes have the quality, the consistency to be good enough to be exported. We try to gear up the good practices, try to develop more and more different varieties. সংশ্লিষ্টরা বলছেন, স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে বাংলাদেশে আমের মান অনেক উন্নত এবং রপ্তানির ক্ষেত্রে প্যাকেজিং ও উচ্চ পরিবহন ব্যয়ের মতো চ্যালেঞ্জগুলো নিরসন করা গেলে আগামীতে বিশ্বের শীর্ষ 10টি দেশের একটি হবে বাংলাদেশ। এজন্য প্রয়োজন সময় উপযোগী উদ্যোগ, প্রয়োজন বাংলাদেশি আমের ব্র্যান্ডিং ভ্যালু সৃজনের। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সার্টিফিকেশন যদি না থাকে তাহলে বিশ্বের বিভিন্ন দেশে চাইলেও আম পাঠানো সম্ভব হয় না। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। দেশে উৎপাদিত 25 লাখ মেট্রিক টন আমের 30% পর্যন্ত উৎপাদন ও বিপণনের সময় নষ্ট হয়ে যায়। উত্তম কৃষি চর্চা প্রয়োগের মাধ্যমে আমের আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা গেলে এই অপচয় ঠেকানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বিদেশে বাংলাদেশে আমের বাজার প্রতি বছর বাড়ছে। শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিরা নন, বিদেশিরাও আকৃষ্ট হচ্ছেন বাংলাদেশি আমে। রপ্তানির প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে বিদেশে বাংলাদেশের রপ্তানির বাজার আরও অনেকাংশে বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুরুল ইসলাম খন্দকার, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে তার উত্তরাধিকারী নির্বাচনে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আজ স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে ভোট গ্রহণের সময় প্রয়োজনে 2 ঘন্টা করে মধ্যরাত পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে জনমত জরিপে দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাসুদ পেজেশকিয়ান 30% ভোট পেতে পারেন। অন্যদিকে অপর প্রেসিডেন্ট প্রার্থী সাইদ জলিলি 18.8% এবং মোহাম্মদ বাগের গালিফাফ 16.8% ভোট পেতে পারেন। জনমত জরিপে দেখা গেছে 24% ভোটার এখন ভোটদানে তাদের প্রার্থী চূড়ান্ত করেননি। তাদের ভোটে নির্বাচন ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা 6,14,52,000-এর বেশি। দেশটির গত প্রেসিডেন্ট নির্বাচনে 48% কিছু বেশি ভোট পড়েছিল। এবারের নির্বাচনেও ভোটদানের হার 48% কাছাকাছি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বর হামলা থামছেই না। গাজার ব্রেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় 3 চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স বিভাগ একথা জানিয়েছে। হামলায় আরও 12 জন আহত হন বলে সিভিল ডিফেন্স বিভাগ জানায়। এদিকে গাজার পূর্বাঞ্চলে সুজাইন বসতি এলাকায় ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে ফিলিস্তিনিদের রাস্তায় ছোটাছুটি করতে দেখা গেছে। এ সময় হতাহত অনেকের দেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আঞ্চলিক গ্রুপগুলোকে ব্যবহার করে ইরান 7টি ফ্রন্টে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এদিকে ইউনিসেফ জানিয়েছে, খান ইউনিসে একটি পানির লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালে সম্মত হয়েছে ইসরায়েল। এতে করে প্রায় 10 লাখ লোকের পানির চাহিদা পূরণ হবে। গাজার ইসরায়েলি হামলায় এই পর্যন্ত প্রাণহানির সংখ্যা 37,700 ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন 86,400-রও বেশি। এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন সীমান্ত। সম্প্রতি এই উত্তেজনার পারদ বাড়ছে। রাত হলেই সীমান্ত বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। সম্প্রতি ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা লেবাননে যুদ্ধ চায় না, তবে যুদ্ধ শুরু হলে দেশটিকে প্রস্তর যুগে ফেরত পাঠাবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েলের আগ্রাসী নীতি রুখতে লেবাননের পাশে দাঁড়াবে তার দেশ। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন তিনি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। টেলিভিশনে প্রচারিত 90 মিনিটের এই বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থাপনা ছিল খুবই দুর্বল। প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল উপস্থাপনার বিষয়ে ডেমোক্র্যাট নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস জো বাইডেনের তুলনায় ভালো পারফরমেন্স দেখান। জো বাইডেনের বিভিন্ন বক্তব্যের সাথে সংহতিও জানান তিনি। জো বাইডেনের দুর্বল উপস্থাপনার বিষয়ে কামলা হ্যারিস বলেন, শুরুটা ধীর হলেও শেষটা খুব শক্তিশালী হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির বিষয়ে বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন। এ সময় বাইডেন ট্রাম্পের উপর আরোপিত ফৌজদারি অপরাধের অভিযোগ এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ আনেন। ফিরছি দেশের খবরে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আজ দেশি বিদেশি শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষায় এক অনন্য বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আইইউটি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওআইসির সহকারী মহাসচিব আহমেদ কাওয়েজা সেডেন বিশেষ অতিথি হিসেবে সমাবর্তনে বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসিকে ধন্যবাদ জানান এবং আইইউটি সেন্টার অব এক্সিলেন্স হিসেবে তার অবস্থান অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। Structure of the female dormitory and gender mainstreaming major objective in our envisioning of the future. So I am speaking before the students. I would say something to the students. To me, life is a battlefield.
life is not bed of roses. And a person who takes life as a battlefield, he can achieve. In the world, every person dreams. Every person, even a beggar, he has a dream. But most of the people in the world cannot combine dream with his effort. সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে অধিকাংশ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছেন বন্যা দুর্গত মানুষ। ত্রাণ তৎপরতার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের সুরমা, কুশিয়ারা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে 32.4 মিলিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে কুশিয়ারা তীরবর্তী ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় মানুষজন কাঁচা বাড়িঘর মেরামতের কাজ শুরু করেছেন। এদিকে দুর্গতদের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবায় 126টি মেডিকেল টিম কাজ করছে। মৌলভীবাজারের জুড়ি নদী ছাড়া বাকি সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তরা নিজ নিজ আবাসস্থলে ফিরছেন। মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 193 সেন্টিমিটার ও রেলওয়ে ব্রিজ পয়েন্টে 335 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার ও ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে 344 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুড়ি নদীর পানি বিপদসীমার 163 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও কালনী নদীর পানি নামার সাথে সাথে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ নিজেদের বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। জেলার 3 উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এদিকে সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, বুলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলি থেকে অধিকাংশ মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে হাওড় এলাকার পানি অত্যন্ত ধীর গতিতে হ্রাস পাওয়ায় অধিকাংশ গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে। যেসব রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে সেগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় 80টি মেডিকেল টিম কাজ করছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চাল, নগদ টাকা, শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করা হচ্ছে। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। প্রধান খাদ্যপণ্য চাল ও আটা ময়দার বাজার এখন স্থিতিশীল। ঈদুল আজহা ঘিরে বেড়ে যাওয়া মশলার দাম সামান্য করে হলেও কমতির দিকে। তবে অস্বস্তিকর হয়ে আছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। শাহেদ জাহিদের প্রতিবেদন। কোনো সূত্রই যেন মানছে না নিত্যপণ্যের বাজার। একবার কোনো কিছুর দাম বেড়েছে তো অনুকূল অবস্থাতেও লক্ষণ নেই সেইভাবে কমবার। সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। সিন্ডিকেটটা যে পর্যন্ত না ভাঙতে পারবো সেই পর্যন্ত আমাদের মনে হয় না দ্রব্যমূল্য স্বাভাবিক হবে। স্বাভাবিক বাজারের স্বার্থে বারবারই উঠে আসছে পণ্যের চাহিদা মতো যোগান নিশ্চিতের বিষয়টি। সেক্ষেত্রে সরবরাহ ব্যবস্থায় যথাযথ নজরদারি তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা। এদিকে অস্বস্তিকরই হয়ে আছে পেঁয়াজের অতি ঝাঁঝ। আলুও গত সপ্তাহের মতো বাড়তি দরেই রয়ে গেছে। আলু, পেঁয়াজ এগুলো অত্যন্ত। 1 কেজি পেঁয়াজ মানে ঈদের সময়ও মানে আমরা মনে করেন 80 থেকে 75 টাকা বিক্রি করছি। এখন 1 কেজি পেঁয়াজ 95 থেকে 90 টাকা বিক্রি করতে হয়। আমরা যেটা খাবো প্রত্যেকদিন আলুটা 60 টাকা কেজি, এখনো 60 টাকা। পেঁয়াজটা হচ্ছে আপনার 100 টাকা কেজি। কোরবানি ঈদের আগে বেড়ে যাওয়া কাঁচা মরিচের দামও এখনো সেইভাবে কমেনি, যদিও সরবরাহ দিন দিন বাড়ছে। এদিকে যোগান ঠিক থাকায় ঠিকই স্থিতিশীল আছে চাউলের বাজার। এখন তো নতুন মৌসুম বাড়িয়েছে, এটা তো মনে করেন স্থিতিশীলই আছে, তারপরে বাড়ার মতো কোনো সম্ভাবনা নেই। চাহিদা মতো সরবরাহ না হলে দাম বাড়ে। সহজ এই সূত্রটিও অকেজো হয়ে ওঠে যখন বাজার নিয়ে চলে কারসাজি। নিত্যপণ্যের মূল্য অস্থিরতা নিরসনে যথাযথ সরবরাহের পাশাপাশি মজুতদারি রোধেরও তাগিদ উঠেছে। সেক্ষেত্রে সরকারি উদ্যোগে বিক্রি কার্যক্রম আরও বাড়াতে হবে বলছেন সংশ্লিষ্টরা। ক্রেতা এবং খুচরা বিক্রেতা সবারই অভিন্ন ভাষ্য। বাজার সহনীয় রাখতে নজর বাড়ানো হোক গভীরে উৎস স্থলে। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।
ব্যক্তি ও পারিবারিক জীবনে স্বাবলম্বী হতে সমবায় ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ। আজ রাজধানীর আগারগাঁও সমবায় ভবনে দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ গুরুত্ব আরোপ করেন। সংগঠনের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে সংসদ সদস্য আক্তারুজ্জামান ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্কিত পথে সমবায় বহুদূর এগিয়েছে। আর্থিকভাবে দেশের পিছিয়ে পড়া জনগণ এর সুফল পাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, গার্লস গাইডের মধ্য দিয়ে ছোটবেলা থেকেই শিশুদের মাঝে মানবিক গুণাবলীগুলো তৈরি হবে। ফলে আজকের শিশুরাই ভবিষ্যতে যখন জীবন জীবিকার জন্য কাজ করবে, তখন মানুষের পাশে দাঁড়ানো, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা শেখা এবং দেশ ও জাতির উন্নয়নে বিরাট অবদান রাখবে। আজ রাজধানীর বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে পাখি নীলকমল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান ও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজ। এর আগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের গার্লস গাইডের 5টি অঞ্চলের 31 জন শিক্ষার্থীদের হলদে পাখি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথ চলার ৭৫ বছর শীর্ষক এক আলোচনা সভা আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন। ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার ইসমাইল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আলম খান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা অবিস্মরণীয়। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। এরই সাথে শেষ করব আমাদের দুপুরের সংবাদ। যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। করের আওতা বাড়ানোর মহাপরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বাস্তবায়িত হলে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়বে মত বিশেষজ্ঞদের। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। তরুণ সমাজে আওয়ামী লীগে যোগদানের আহ্বান। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছেন বেশিরভাগ মানুষ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। জনমত জরিপে এগিয়ে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। এরই সাথে শেষ করছি আমাদের দুপুরের সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।